আশা করি তোমরা সবাই ভালো আছো। একটু হ্যান্ড রেজ করো যে আজকে কি পড়েছো বলো তো দেখি। একটু হ্যান্ড রেজ করো। এবার একটু হ্যান্ড রেজ করো, লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? হ্যালো, আমরা তোমরা কেউ জানো না যে লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? হ্যাঁ, অরুয়া স্যার ওই নির্দেশক কিভাবে কাজ করেন স্যার সেটা এক্সপ্লেইন করছিলেন। আচ্ছা, ওটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা তাহলে ওই জারণ বিজারণ সমীকরণের আমরা মোটামুটি সমাধানগুলি মনে হয় দেখছিলাম। দুইটা সমাধান তোমাদের করতে বলছিলাম। একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট। হ্যাঁ, তো আজকে আমরা এই দুইটা সমাধান করব। অ্যাসিড মাধ্যমে আচ্ছা, অ্যাসিড মাধ্যমে তোমরা কেউ করছো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট এগুলো সমাধান করছিল কেউ? কেউ করে থাকলে হ্যান্ড রেজ করো, তার সাথে একটু কথা বলো। হ্যাঁ, জিহান। স্যার ওই ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্যার বিক্রিয়াটা স্যার ওইটার মধ্যে স্যার একটা সমস্যা হয়েছে স্যার। হ্যাঁ, আমি এই সমস্যা জানার জন্যই তো ফোন দিছি, যে তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি যে তোমরা এটা করছো কিনা, কারণ একটা সমস্যা বের হবে এটা আমার বিশ্বাস। হ্যাঁ, আমার টার্গেট জি স্যার, ওই বের হয়ে থাকে। বলো। জি স্যার, সমীকরণে স্যার ওই যে সমীকরণের এই ইলেকট্রন সংখ্যা সমান্তরাকরণের পরে আবার দুই দ্বারা শেষে আবার বই দুই দ্বারা গুণ করছে। আচ্ছা, কিন্তু ওই আবার মানে এটা বিষয়টা একটু উল্টাপাল্টা লাগিয়েছে স্যার। বিষয়টি পরে কেন করলাম, আগেই তো করা পারতাম। আবার কিছু কিছু বই আছে দেখবা যে প্রথমেই মানে নিম্নতম সংখ্যা দিয়ে করলেও হয়, কিন্তু তার চেয়ে উচ্চ বেশি উচ্চ সংখ্যায় দিয়ে গুণ করছে। ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর আছে। যাই হোক, আমি আলোচনা করে শেষ করার পর আশা করি কোনো কোশ্চেন থাকবে না। ঠিক আছে, আমি এটা সলিউশন দিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে ফেরাস সালফেট অ্যাসিড মাধ্যমে কেবের পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেট এর বিক্রিয়া সমতা। ঠিক আছে, একটু উপরে উঠে গেছে লাইন। বিক্রিয়া সমতা। আচ্ছা, তুমি একটু খেয়াল করো যে এখানে একটা জারক আর একটা বিজারক আমরা জানি, এবং এটা ধরার উপায় হচ্ছে, এর আগে ক্লাসে আমি তোমাদের আগে বলতে জারক বিজারক সমতা যখন শুরু করছি ঠিক তখনই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা সবাই একটা জারক পদার্থ তার সংশ্লিষ্ট মৌলটাকে তার পরিবর্তিত অবস্থাকে, এটা একটা চার্ট আছে। যার কাছে যে বই আছে ওই বই একটা চার্ট আছে, ওই চার্টটা তোমাদেরকে আমরা একটু মানে মোটামুটি বলছিলাম যে একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে, তো যাই হোক,
তোমরা যদি মুখস্থ করে থাকো তাহলে ওয়েলকাম, আর না করে থাকলে অবশ্যই এটা করতে হবে। ওটা ছাড়া তোমরা এই বিক্রিয়ার সমতাকরণ করতে পারো না, ঠিক আছে? ওটা ছাড়া তোমরা বিক্রিয়ার সমতাকরণ কখনোই করতে পারো না। এখন দেখো যে আমি এখানে যা লিখছি যে এসিড মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেট এই দুইটার বিক্রিয়ার সমতাকরণ। দেখো যে এখানে KMnO4 হলো জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক। এটা কারণ হচ্ছে আমি প্রথমেই তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে একটা যৌগ জারক একটা যৌগ বিজারক কিভাবে ধরবা। এটার জন্য তোমার পরিবর্তিত অবস্থাটা মনে রাখতে হবে। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটে পরিবর্তিত অবস্থা হলো Mn2+, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে পরিবর্তিত অবস্থাটা হচ্ছে Mn2+, ঠিক আছে? এখন এখানে ম্যাঙ্গানেট যে জারক আছে +7, কিন্তু এর পরিবর্তিত অবস্থা হচ্ছে +2, তার মানে +7 থেকে +2 হয়েছে। হ্যাঁ, এখানে ম্যাঙ্গানেট যে জারক আছে কত +7, এটা পরিবর্তিত অবস্থা হচ্ছে Mn2+, মানে +2, তার মানে একটা +7 থেকে +2 হয়েছে, মানে 5 একক জারক কমে গেছে। আর আমরা জানি জারণ বিক্রিয়া জারণ মান বৃদ্ধি পায়, বিজারণ বিক্রিয়া জারণ মান হ্রাস পায়। জারণ বিক্রিয়া জারণ মান বৃদ্ধি পায় আর বিজারণ বিক্রিয়া জারণ মান হ্রাস পায়, ঠিক আছে? এখানে দেখো +7 থেকে কত হয়েছে +2 হয়েছে, 5 একক হ্রাস পেয়েছে। তার মানে এই ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করছে। আর ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াটা হলো বিজারণ বিক্রিয়া। আর যে পদার্থটা ইলেকট্রন তোমার গ্রহণ করে ওই পদার্থটাকে বলা হয় জারক। যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করে সেই পদার্থটাকে বলা হয় জারক, যে ইলেকট্রন ছেড়ে দেয় তাকে বলা হয় বিজারক। এটা আমি প্রথম দিনেই তোমাদের জারণ বিজারণ শুরু প্রথমেই ওই চার্ট মুখস্থ করতে বলছি এবং তোমাদেরকে বলছি যে এখান থেকে তোমরা কোনটা জারক কোনটা বিজারক আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আমি শুরু করছি। তাহলে এখানে এটা জারক, একটা যদি জারক হয় তাহলে আরেকটা হবে এবং Fe হলো বিজারক। আর 10 সময় বাদে বাদ দিয়ে এখান থেকে 10 সময় বাদ দিয়ে পাবো হচ্ছে MnO4- এবং এখান থেকে 10 সময় বাদ দিয়ে পাবো হচ্ছে Fe2+। এখানে পটাশিয়াম এবং সালফেট কে আর হচ্ছে SO4 এই দুটো হচ্ছে কি পটাশিয়াম K+ এবং SO4 এই দুটি হচ্ছে 10 সময়। তাহলে এখানে 10 সময় বাদে MnO4- এবং Fe2+। আর এখানে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে Fe2+, পরিবর্তিত অবস্থায় Fe3+। Fe2+ এর পরিবর্তিত অবস্থা হচ্ছে Fe3+। তাহলে +2 এর পরিবর্তিত +3 মানে কি আয়রন, এই ফেরাস আয়নটা একটা ইলেকট্রন ছেড়েছে, ফেরাস আয়ন একটা ইলেকট্রন ছেড়েছে। হ্যাঁ, বিজারণ অর্ধ বিক্রিয়া দেখো, বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে MnO4- এটার পরিবর্তিত অবস্থা হচ্ছে Mn2+। সবাই একটু খেয়াল করো, তোমাদের পরের দরকার পড়ে লেখার সময় দিব, কাইন্ডলি একটু খেয়াল করো। এখানে তোমরা ভুল করো, ভুল যাতে না হয় সবাই একটু খেয়াল করো। লেখা স্টপ, যে যেখানে আছে ওই জায়গায় স্টপ করো। MnO4- এটা পরিবর্তিত অবস্থা কি Mn2+। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান আছে +7, এখানে হচ্ছে +2, তার মানে 5 একক কমে গেছে। তার মানে ম্যাঙ্গানিজ আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করছে, এই ম্যাঙ্গানিজ আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করছে। আর অক্সিজেন আছে কয়টা এখানে? অক্সিজেন আছে এখানে 4টা। তার মানে ডান পাশে এই 4 অনুপাত উৎপন্ন হবে। অক্সিজেন আছে এখানে কয়টা? 4টা, তাহলে ডান পাশে 4 অনুপাত উৎপন্ন হবে। আর এই 4 নম্বর 8টা হাইড্রোজেন এই পাশে ব্যালেন্স করার জন্য এই পাশে H+ ছিল না, এই পাশে হাইড্রোজেন ছিল না,
এই 4 দুগুণে 8টা হাইড্রোজেন আর এটা লিখলাম, ঠিক আছে। বাম পাশে যতগুলো অক্সিজেন থাকবে ঠিক ততগুলো বাম পাশে যতগুলো অক্সিজেন অণু থাকবে ঠিক তত অণু পানি ডান পাশে সবসময় উৎপন্ন হবে। তবে এখানে শর্ত হলো যে কোন একটা পদার্থের কোন একটা পদার্থের পরিবর্তিত অবস্থা যেটা আছে, কোন একটা পদার্থের পরিবর্তিত অবস্থা যেটা আছে এটার মধ্যে যদি অক্সিজেন পরমাণু থাকে তাহলে আর অতিরিক্ত পানি যোগ হবে না। হ্যাঁ, কোন একটা পদার্থের পরিবর্তিত অবস্থায় যেটা পাওয়া ওটাতে যদি অক্সিজেন থাকে তাহলে আর অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য অতিরিক্ত পানি যোগ করা লাগবে, ঠিক আছে। এরকম সমীকরণ আমি দেখাবো এর পরেরটাতে। যেহেতু Mn2O4- এর পরিবর্তিত অবস্থায় Mn2+ এখানে অক্সিজেন নাই, এটার পরিবর্তিত অবস্থাতে অক্সিজেন নাই। যেহেতু অক্সিজেন নাই তাহলে এই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমাকে 4 অণু পানি ডান পাশে লিখতে হবে আর 4 দুগুণে 8 হাইড্রোজেন H+ বাম পাশে লিখে দেব, ঠিক আছে। এখানে একটু খেয়াল করো, আমি এর আগে যখন সমতাকরণ করছি তখন বলছি যে ইলেকট্রনকে রাখা যাবে না, ইলেকট্রনটাকে রাখা যাবে না। আর ইলেকট্রনটাকে না রাখতে হলে তাহলে দুইটা সমীকরণকে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। উপযুক্ত সংখ্যাটা হলো ওই সংখ্যা যে সংখ্যা দিয়ে গুণ করলে ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিছে আর এটাতে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। এটাকে সমীকরণ নাম্বার যদি 1 দেই, এটাকে যদি সমীকরণ নাম্বার 2 দেই, 2 দিয়ে 1 কে 5 দ্বারা গুণ করি, 1 ক্রস 5 যোগ 2 নং, এটা করে পাই কি পাই দেখো, 1 কে 5 দ্বারা গুণ করলে তার 5 Fe2+ প্লাস Mn2O4- প্লাস 8H প্লাস ডান পাশে 5Fe3+ প্লাস Mn2+ প্লাস 4H2O। একটা জিনিস খেয়াল করো যে বাম পাশে এই 1 নম্বর সমীকরণটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5Fe2+ আর এই তীর চিহ্নের বাম পাশে আর কিছু নাই এই ক্ষেত্রে নাই। আবার 2 নম্বর সমীকরণ আমি 1 এর সাথে যোগ করতেছি, আর এটা যদি যোগ করি, যোগ করলে 5Fe2+ প্লাস Mn2O4- প্লাস 8H প্লাস এই 5টা ইলেকট্রন আর এই যে 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করতেছি, এই 5টা ইলেকট্রন আর এই 5টা ইলেকট্রন বাদ যাবে, একটা তীর চিহ্নের বাম পাশে আর একটা তীর চিহ্নের ডান পাশে, ঠিক আছে। তাহলে এই 5টা ইলেকট্রন আর এই 5টা ইলেকট্রন বাদ যাবে আর এখানে তাহলে 5Fe3+ Mn2+ 4H2O। এখন দেখো যদি উপযুক্ত আয়ন সরবরাহ করি তাহলে কি হবে, এবং এখানে বলা আছে যে এসিড মাধ্যম। তো তোমাদেরকে আগেই মনে হয় বলেছিলাম যে এসিড মাধ্যম বলতে তুমি যে কোনো অ্যাসিড দিতে পারো, ঠিক আছে, যে কোনো অ্যাসিড দিলে হবে, তবে যেখানে সালফেট আয়ন আছে, জারক বা বিজারক পদার্থে যেখানে সালফেট আয়ন আছে সেখানে তোমাকে অবশ্যই সালফিউরিক অ্যাসিড দিতে হবে। তাহলে এখানে FeSO4 আছে মানে কি সালফেট আয়ন আছে জারক বা বিজারক, তাহলে এখানে আবার এসিড মাধ্যমটা অবশ্যই সালফিউরিক অ্যাসিড দিতে হবে, ঠিক আছে। তাহলে H2SO4 মাধ্যমে H2SO4 মাধ্যমে সালফিউরিক অ্যাসিড মাধ্যমে উপযুক্ত আয়ন সরবরাহ করে পাই, এখানে দেখো এখন এই যে সমীকরণ আছে সমীকরণটাতে ধর Fe2+, এই Fe2+ আসছে কোথা থেকে, FeSO4 থেকে, Fe2+ টা আসছে FeSO4 থেকে, তার 5FeSO4+, এটা আসছে কোথা থেকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে KMnO, এটা আসছে কোথা থেকে KMnO, তাহলে KMnO4 প্লাস এখানে H+ কয়টা আছে, 8টা, H+ কয়টা, 8টা আছে, ঠিক আছে। আর এখানে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে কয়টা, 2টা। তাহলে আমি H2SO4 লিখলাম আর এখানে যেহেতু হাইড্রোজেন আছে 8টা, তার মানে আমরা এখানে 4 দিলে 4 এর 8টা হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। তারপরে হচ্ছে
ফেরিক আয়ন, ফেরিক আয়ন এটার সাথে এখান থেকে উপস্থিত আয়নটা আসবে ঋণাত্মক যেটা Fe3+ যেহেতু ধনাত্মক, তাহলে এখানে যেটা ঋণাত্মক আছে সেটা আসবে। তাহলে FeSO4 3 আর হচ্ছে 2 ফেরিক সালফেট FeSO4 এখান থেকে এখানে যেহেতু ধনাত্মক আয়ন, মানে এটা যেহেতু ধনাত্মক আয়ন, তাহলে এখান থেকে ঋণাত্মক আয়ন দ্বারা যৌগটা পূর্ণ হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে আয়রন কয়টা আছে? 5টা। আয়রন আছে কয়টা? 5টা। বাট এখানে আয়রন কয়টা? 2টা। তোমরা খেয়াল করছো কিনা জানি না, দেখো আগে এই যে এখানে আমি 5Fe2+ ছিল, এর জন্য 5টা 5 বার ফেরাস আছে। এখন ম্যাঙ্গানিজ, এখন ম্যাঙ্গানিজ 8টা হাইড্রোজেন আছে, 8টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য একটা চার্জ দিচ্ছি। এখানে ঠিক তেমনি আয়রন কয়টা আছে? 5টা। এখন আমাকে এখানে আয়রন রাখতে হবে কয়টা? 5টা। এখানে যেটা আয়রন 5টা, এখানে আয়রন 5টা থাকতো, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 5/2 দিলাম। তাহলে A2 আর A2 কাটা, অর্থাৎ 5টা আয়রন থাকবে, ঠিক আছে? প্লাস MnSO4 ম্যাঙ্গানিজ প্লাস 4H2O। আরেকটা যৌগ তৈরি হবে, দেখো এখানে বাম পাশে কি আছে? পটাশিয়াম। ডান পাশে পটাশিয়ামের কোনো আয়ন আছে? নাই। তার মানে পটাশিয়ামটা কি ছিল? দর্শক আছে। পটাশিয়ামটা ছিল দর্শক। এই পটাশিয়ামের সাথে তাহলে এটা যেহেতু ধনাত্মক, তাহলে এখান থেকে এই এসিড মাধ্যমে সালফেট আয়ন সরবরাহ করে K2SO4 K2SO4। এখন মজার ব্যাপার হলো যে তুমি এখানে পটাশিয়াম কয়টা? একটা। এখানে পটাশিয়াম হয়ে গেছে 2টা, তার ওকে ব্যালেন্স করার জন্য এখানে হাফ করতে হবে। এখন উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি, বা 10 FeSO4 plus 2 KMnO4 plus 8 H2SO4, তাহলে 5Fe2SO4 3 plus MnSO4 plus 8H2O plus K2SO। এটাই হলো সমতাকৃত সমীকরণ। এটি হলো সমতাকৃত সমীকরণ। সবাই একটু লিখে ফেলো, তারপরে কোশ্চেন থাকলে কোশ্চেন করো। সবাই লিখে ফেলো, লেখা শেষ করে তারপর হ্যান্ড রেজ করবা যার যার কোশ্চেন আছে। তৌফিক, হ্যাঁ 5031। আচ্ছা স্যার, 1 নং রে যদি স্যার 10 দিয়ে গুণ করতাম আর 2 নং রে যদি 2 দিয়ে গুণ করতাম তাহলে স্যার তো হইতো না? তো কিন্তু দেখো এর আগে যতগুলো সমীকরণ সমতাকরণ করছি সবগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা দিয়ে গুণ করছি। তুমি 1 নম্বরের কত দিয়ে করতে 10, 2 নম্বরের কত দিয়ে করতে যাইতেছ 2, কিন্তু আমার মত এখানে তো 5টা ইলেকট্রন আছে, তাহলে 1 নম্বরে 5 দিয়ে গুণ করতে ব্যালেন্স হয়। জি স্যার, তাও ঠিক। আমরা কি এর আগে কিভাবে কিন্তু স্যার আমি 10 দিয়ে করছি স্যার, আমারও স্যার উত্তর মিলছে। উত্তর তো মিলবে, সমস্যা নাই, কিন্তু তোমার যে এটা 10 দিয়ে করতে হবে কোনটা তো তুমি 10 দিয়ে করো না, করো অন্য যতগুলো না স্যার। করো সবগুলো কি করো তুমি সর্বনিম্ন সংখ্যা দ্বারা গুণ করো, যাতে ইলেকট্রন সংখ্যাটা ব্যালেন্স হয়ে যায়। সর্বনিম্ন সংখ্যাটা দ্বারা গুণ করো যাতে ইলেকট্রন সংখ্যাটা কি হয়? ব্যালেন্স হয়, ঠিক আছে? ব্যালেন্স। কথা বুঝতে পারছো? যেহেতু সব জায়গায় তুমি সর্বনিম্ন সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে জি স্যার। কেন বেশি সংখ্যা দিয়ে গুণ করো? এটা কেন তুমি 10 দিয়ে গুণ করো? আমি তো মানে ওই যে 10 দিয়ে গুণ করার একটা কারণ হলো কি, যে শেষে যে লাইনটা আসে অনেকে মনে করে যে এই লাইনে সরাসরি নিয়ে আসার জন্য 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে তোমার এটা মাথায় রাখতে হবে যে পরীক্ষায় যদি ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট আসে সমতাকরণ, তাহলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। এইভাবে তোমাকে মনে রাখতে হবে। যে কোনো কিছু আমি মনে করি মনে রাখা কঠিন, ভুল হয়ে গেলে শেষ হয়ে যায়। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন?
এই সমীকরণ এর জন্য আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করো। হ্যাঁ রোয়া, হ্যাঁ রোয়া। স্যার ওই যে স্যার লাস্টের লাইনের আগের লাইনে স্যার ওই ফেরিক সালফেটের স্যার 5/2 আর স্যার K2SO4 এর হাফ স্যার, এটা কি স্যার ওই একটার জন্য পরে যে স্যার একটার জন্য যদি চার্জ যেতে হয় তাহলে দুইটার জন্য কত এরকম? এটা হচ্ছে সেরকম যে এই যে সমাধানের যে সমীকরণটা পাইছি, এই সমীকরণে যা উপাদান আছে এটাকে ঠিক রাখতে হবে। যেমন আয়োডিনের 5টা আছে 5টা রাখতে হবে, ব্যাকারের একটা আছে একটা রাখতে হবে, হাইড্রোজেন 8টা আছে 8টা রাখতে হবে, এখানে আয়রন 3টা আয়রন 5টা আছে এখানে 5টা রাখতে হবে, 5টা রাখার জন্য আমি এখানে 5/2 আছে। ঠিক আছে, এই 5টাকে ব্যালেন্স করার জন্য এখানে 5/2 আছে। ঠিক আছে, আবার এই স্যার এই দুইটা দর্শক আর কে এবং কে প্লাস এবং SO4 এদিকে K2SO4 হইছে, এখানে আবার হাফ দিছে কেন? কারণ বাম পাশে পটাশিয়াম একটা আছে, ডান পাশে পটাশিয়াম একটা থাকা লাগবে। জি স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এই সংখ্যাপদ সম্পর্কে? হ্যাঁ জিহাদ। স্যার 5/2 টা তো স্যার SO4 এর সাথে স্যার অ্যাড আছে স্যার। হ্যাঁ আচ্ছা দেখো মিলে গেছে তো। দেখো SO4 সবটা মিলছে কিনা? স্যার SO4 এর সাথে SO4 তো তিনটা স্যার 5/2 আমরা কাটাকাটি করলাম 5/2 স্যার। আমরা let me আমরা স্যার আয়রনের সাথে কাটাকাটি করলাম কেন? ওই আমরা তো 3 দিয়ে ই করে পেতাম। ঠিক আছে, তোমার কথা বুঝছি। এখানে SO4 এটার আগে কিন্তু 5/2 আছে। নাই হইতো, যদি নাই থাকতো তাহলে তুমি দেখো যে এখানে 5/2 না দেই তাহলে তো SO4 যেটা এই টার্মটা কি ব্যালেন্স হয় দুই পাশে? এখানে যদি আমি 5/2 না দেই তাহলে SO4 টা কি ব্যালেন্স হয়? হ্যাঁ স্যার না স্যার। হ্যাঁ, তাহলে ব্যালেন্স হয় না। এখানে 5/2 দেওয়ার পরে এটারে বড় করো 5/2 কত 3 হবে, ডান পাশে সাবমিট করো 5/2 3, তাই না? আর ওখানে ম্যাগনেটাস একটা আছে, পটাশিয়াম হাফ আছে, প্লাস হাফ। এরকম ক্যালকুলেশন করলে দেখবা বাম পাশে যত কিছু পাবো ততগুলো মিলে যাবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের একটু আকার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন পরবর্তী আরেকটা সমাধান করব। সেটা হচ্ছে ধরো পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে অক্সালিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে অক্সালিক অ্যাসিড। হ্যাঁ অ্যাসিড মাধ্যমে K2Cr2O7 এবং অক্সালিক অ্যাসিড H2C2O4, K2Cr2O7 এবং অক্সালিক অ্যাসিড H2C2O4 বিক্রিয়া সমতা সমাধান করো। হ্যাঁ অ্যাসিড মাধ্যমে K2Cr2O7 এবং অক্সালিক অ্যাসিড H2C2O4 বিক্রিয়ার সমাধান করো। অক্সালিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ইথেন ডাইওয়িক অ্যাসিড। ইথেন ডাইওয়িক অ্যাসিড। এখানে দেখো তাহলে এখানে আচ্ছা অক্সালিক অ্যাসিড আচ্ছা সমাধান করি। দেখো এখানে K2Cr2O7 হলো জারক এবং
H2C2O4 হলো বিজারক। এখানে K2Cr2O7 হলো জারক এবং H2C2O4 হচ্ছে বিজারক। তোমরা একটা জিনিস খেয়াল করো যে এটা যে একটা যে K2Cr2O7 এটা যে জারক, এটা কিন্তু তোমার মুখস্থ করা দরকার নাই। মুখস্থ করার দরকার নাই কেন? কারণ K2Cr2O7 এটার পরিবর্তিত অবস্থা আছে Cr3+। হ্যাঁ, K2Cr2O7 এর পরিবর্তিত আছে Cr3+। তাহলে এখানে মনে রাখতে ডাইক্রোমেট কুমিয়ামের দরকার আছে +6। এখানে আছে +6, এর পরিবর্তিত অবস্থায় হচ্ছে 2Cr3+, মানে ওখানে 3+, 3 একক কমছে। যেহেতু জারণ কমছে তার বিজারণ বিক্রিয়া জারণ কমে যায়। আর যার বিজারণ বিক্রিয়াটা ঘটে, যে প্রোটিন ইলেকট্রনটা গ্রহণ করে সে হচ্ছে জারক, যে বিজারণ বিক্রিয়া দেয় সে হচ্ছে জারক, তার অপরটা হচ্ছে বিজারক। তাহলে এখানে 10 সময়ের বাদে Cr2O7 প্রোমাইনাস এবং C2O4 প্রোমাইনাস। আর এখানে জারণ অর্ধ বিক্রিয়া C2O4 প্রোমাইনাস অক্সাইডের এটা পরিবর্তিত অবস্থায় হচ্ছে CO2। এখানে কার্বন আছে দুইটা, একটা 2 দিয়ে দিলাম। সবাই যে যেখানে আসো লেখা স্টপ করো। হ্যাঁ, যারা দেখতেছো লেখা স্টপ করো। দেখো এখানে কার্বন হলো দুইটা, এই দুইটা কার্বনকে ব্যালেন্স করতে 2 দিলাম। C2O4 এটার পরিবর্তিত অবস্থা CO2। এখানে কার্বন আছে দুইটা, ব্যালেন্স করতে এখানে 2 দিছি। এখানে কার্বনের জারণ মান কত? এখানে কার্বনের জারণ মান +3, এখানে কার্বনের জারণ মান +4। একটা কার্বনের জারণ মান +3 থেকে +4 হইছে, 1 একক বাড়ছে। একটা কার্বনের জারণ মান 1 একক বাড়ছে, +3 থেকে +4 হইছে। তাহলে কার্বন আছে কয়টা? দুইটা, দুইটার জন্য 2 একক বাড়বে। তার মানে এই গ্রুপটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক আছে, এই গ্রুপটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। হ্যাঁ, এখন দেখো বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি হয়। বিজারণ অর্ধ বিক্রিয়াটা হয় Cr2O7 প্রোমাইনাস এটার পরিবর্তিত অবস্থা 2Cr3+। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা দেখো, C2O4 এটার পরিবর্তিত অবস্থায় যে যৌগটা আছে এটাতে কিন্তু অক্সিজেন আছে। এইজন্য আমরা এই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য পানি যোগ করতে হয় না। আমি বলছিলাম যে কোন একটা যৌগ এবং তার পরিবর্তিত অবস্থা যেটা ওটাতে যদি অক্সিজেন থাকে তাহলে ওই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আর নতুন করে পানি যোগ করতে হবে না। আর পানি যোগ না করলে বাম পাশে আমাকে হাইড্রোজেন আয়ন লিখতে হবে। এখানে দেখো যে Cr2O7 প্রোমাইনাস এটার পরিবর্তিত অবস্থা হলো 2Cr3+। এটার পরিবর্তিত অবস্থা যে গ্রুপটা আছে এই গ্রুপে কি অক্সিজেন আছে? না, অক্সিজেন নাই। আর অক্সিজেন নাই মানে কি? এই এখন আমাকে এই বাম পাশে যে অক্সিজেন আছে এই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমাকে ডান পাশে 7 পানি লিখতে হবে। কারণ একক পানির মধ্যে একটা অক্সিজেন থাকে, অক্সিজেন আছে 7টা, এই জন্য আমাকে 7 পানি লিখতে হবে। হ্যাঁ, আর এখানে কুমিয়ামের জারণ মান আছে +6, এখানে একটা +3। একটা কুমিয়ামের জন্য +6 থেকে +3 হয়েছে, তার মানে 3 একক কমছে। তার কুমিয়াম আছে এখানে কয়টা? দুইটা, 2 একক। দুইটা কুমিয়াম আছে, তাহলে দুইটার জন্য 6 একক কমবে। আর 6 একক কমার জন্য তাকে 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর এই 7 এবং 14টা হাইড্রোজেন আমি এখানে লিখে দিলাম, 14টা H+। এখন এটাকে সমীকরণ 1, এটাকে সমীকরণ নাম্বার 2। তাহলে এখানে যেহেতু 6টা ইলেকট্রন আর এখানে যেহেতু 2টা ইলেকট্রন, তাহলে 1 কে 3 দ্বারা গুণ করে যদি আমি 2 রঙের সাথে যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আয়নিক সমীকরণটা চলে আসবে। তাহলে 1 কে 3 দ্বারা গুণ করতেছি, তাহলে 3C2O4
2 minus plus Cr2O7 2 minus plus 14টা H plus এটা পরিবর্তিত অবস্থা যা আছে এটাকে আমরা কত দিয়ে গুণ করতেছি 3 দিয়ে, হ্যাঁ তাহলে 3 মানে 6টা কার্বন ডাই অক্সাইড প্লাস এটা 2 Cr3 plus 7 H2, ঠিক আছে। দেখো এটাকে 3 দিয়ে গুণ করছি, এটাকে 3 মানে 6 দিয়ে লিখছি আর বাকি যা আছে সব যোগ করে দিছি, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 6টা ইলেকট্রন আর এই বাম পাশে 6টা ইলেকট্রন এটা কাটা গেছে। তাহলে হাফের অ্যাসিড মাধ্যমে উপযুক্ত আয়ন সরবরাহ করে পায়, উপযুক্ত আয়ন সরবরাহ করে পায়, হ্যাঁ 2 3 H2C2O4 প্লাস এই অংশটা আসছে কই থেকে, এই অংশটা আসছে কই থেকে, এই অন্তরে গেছে H2C2O4 এটা তাহলে 3 এখানে 3 আছে 3 H2C2O4 প্লাস তোমার এই ডাইক্রোমেট আয়নটা আসছে P2 Cr2O7 প্লাস দেখো তো এখানে 3 হলো 6টা হাইড্রোজেন আয়ন অলরেডি চলে আসছে এখানে, তাহলে এখানে থাকলো কয়টা 8টা হাইড্রোজেন আয়ন, এই 8টা হাইড্রোজেন আয়নকে ব্যালেন্স করার জন্য আমাকে 4 সালফিউরিক অ্যাসিড দিতে হবে। হ্যাঁ এখন দেখো সোডিয়াম সালফেট প্লাস সোডিয়াম সালফেট প্লাস 6 কার্বন ডাই অক্সাইড প্লাস 17 পানি প্লাস আগের মতো যে একটা পটাশিয়াম আছে, যেহেতু এই পটাশিয়াম আছে দর্শকরা তাহলে এখান থেকে সালফেট আয়ন নিয়ে একটা K2SO4 পটাশিয়াম সালফেট তৈরি হবে। হ্যাঁ আশা করি ব্যালেন্স হয়ে গেছে, একটু তোমরা ভালোভাবে খেয়াল করো, সবাই লিখে নাও, লিখে নেওয়ার পরে যার যা কোশ্চেন আছে কোশ্চেন করো, হ্যান্ড রেজ করো আর পড়াবো। সবাই একটু লেখাটা শেষ করো, শেষ করে হ্যান্ড রেজ করো। সবাই লেখাটা শেষ করো, হ্যান্ড রেজ করো। হ্যাঁ তাহলে তো লেখা শেষ, হ্যাঁ হাত লেখা শেষ। জি স্যার, লেখা শেষ। কোনো কোশ্চেন আছে? না স্যার, এখানে কোশ্চেন নেই স্যার। কোনো বুঝতে কোশ্চেন পারছি নাই? স্যার। এই যে ওইখানে যে ক্রোমিয়াম 2Cr3 ওইখানে মানে হচ্ছে Cr2 দেখে ওইটা মানে হচ্ছে সমতা হয়ে গেছে, এটাই আর কি। হ্যাঁ এখানে যেহেতু আমি ক্রোমিয়ামের ব্যালেন্স করার জন্য এখান থেকে ঋণাত্মক আয়ন সালফেট দিছি, তাহলে ক্রোমিয়াম 3+ এবং সালফেট এই দুইটার মধ্যে যদি আমি যৌগ লিখতে যাই তাহলে আমাকে Cr2SO4 থেকে এভাবে লিখতে হবে। জি স্যার। আর এভাবে লিখতে গিয়ে যে ক্রোমিয়াম দুইটা ব্যালেন্স হয়ে গেছে, এটা আর আমি এর আগে দেইনি, ঠিক আছে? হুম, এইটাই আর কি, এমনি বুঝতে পারছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন না থাকা ভালো। কোশ্চেন না থাকলে আমি ধরেই নিই যে তোমাদেরকে হয়তো বুঝাইতে সক্ষম হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা সমীকরণ সমাধান করব, ঠিক আছে? আমরা আরেকটা সমীকরণ সমাধান করব। মনে করো অ্যাসিড মাধ্যমে K2Cr2O7 এবং হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, হ্যাঁ এই দুটো সমাধান করব।
আমি তোমাদের আগেই বলেছিলাম যে কথাটা মনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, আগে বলেছিলাম যে যখন হাইড্রোজেন পারঅক্সাইড ধারা কোন একটা বিক্রিয়া যখন সমতাকরণ করা হবে, তখন হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে যে অন্য যে যৌগটা আছে ওই যৌগটাকে তোমাকে ধরতে হবে, অন্য যৌগটা জারক নাকি বিজারক। আমি আবারও বলতেছি যে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে অপর যে পদার্থটার বিক্রিয়ার কথা বলা থাকবে কোশ্চেন, সেই ক্ষেত্রে কোনটা জারক কোনটা বিজারক নির্ধারণ করার জন্য তোমাকে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে যে যৌগটা থাকবে ওই যৌগকে ধরতে হবে, ওটা জারক নাকি বিজারক। হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে অপর যে যৌগটা থাকবে ওটা যদি জারক হয় তার হাইড্রোজেন পারঅক্সাইড বিজারক রূপে থাকবে, আর হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে অপর যে যৌগটা থাকবে ওটা যদি বিজারক হয় তার হাইড্রোজেন জারক হিসেবে থাকবে। ঠিক আছে, তার মানে এটা এই জন্যই বলতেছি কারণ হাইড্রোজেন পারঅক্সাইড এটা জারক এবং বিজারক উভয় হিসেবে থাকতে পারে। হাইড্রোজেন পারঅক্সাইড এটা জারক এবং বিজারক উভয় হিসেবে থাকতে পারে। এই জন্য আমি বলি যে যখন হাইড্রোজেন পারঅক্সাইড উপস্থিত থাকবে কোন বিক্রিয়া এবং হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা যখন তুমি সমতাকরণ করবা, ঠিক ওই মুহূর্তে দেখতে হবে যে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে অপর যে বিক্রিয়া পদার্থটা আছে হাইড্রোজেন H2O2 এর সাথে অপর যে পদার্থটা আছে ওই পদার্থটা জারক নাকি বিজারক সেটা তোমাকে কনফার্ম করতে হবে। ঠিক আছে, যে অপর পদার্থটা যদি জারক হয় তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড বিজারক, অপর পদার্থটা বিজারক হলে হাইড্রোজেন পারঅক্সাইড হবে জারক। তাহলে এখানে কি পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু এই দুইটার মধ্যে এটা জারক অথবা বিজারক দুইটি হিসেবে থাকতে পারে, তাহলে আমাকে এটার সাথে যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট আছে তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে জারক নাকি বিজারক সেটা আমাকে ধরতে হবে। তাহলে লিখি এখানে K2Cr2O7 হলো জারক এবং H2O2 হলো বিজারক। হ্যাঁ, তাহলে 10 সেকেন্ড বাদে আমি যথারীতি সমতাকরণ করতে পারবো নাকি? 10 সেকেন্ড বাদ দিয়ে আশা করি 10 সেকেন্ড বাদে করা যাবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে আমি এটা সমতাকরণ শুরু করে শেষ করতে পারবো না, এই জন্য আমি আর অগ্রসর হচ্ছে না। ঠিক আছে, আর অগ্রসর হচ্ছে না। তোমাদের একটু কাজ দেবো আমি, এই কাজটুকু আমি আশা করি আগামী ক্লাসে তোমরা সম্পূর্ণ করে ক্লাসে ইন করবা। তোমরা দেখো জারণ বিজারণ রিলেটেড কিছু ম্যাথ আছে। হ্যাঁ, জারণ বিজারণ রিলেটেড কিছু ম্যাথ আছে, যেমন ধরো এটা দ্বারা এটা টাইটেট করতে এটা এতটুকু লাগলে হ্যাঁ জারক বা বিজারকের ঘনমাত্রা কত, এই ধরনের প্রশ্ন আছে। হ্যাঁ, এই ম্যাথগুলি তোমরা একটু দেখবা। ঠিক আছে, যে জারণ বিজারণ সমতাকরণ করে কিছু ম্যাথ আছে এবং ম্যাথগুলি করতে গিয়ে তোমরা প্রথমেই দেখবা একটা সমস্যা ফেস করবে তোমরা। সমস্যাটা হলো ম্যাক্সিমাম বই লেখা আছে যে প্রথমে ওই ম্যাথটা করার জন্য প্রথমেই সমতাকৃত সমীকরণটা লেখা থাকে। আমরা ক্যালকুলেশন করে যে লাস্টে যে লাইনটা পাই ওই লাইনটা কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে মানে কিছু কিছু বইয়ে অঙ্কগুলি করার জন্য প্রথমেই দেওয়া থাকে ওই লাইনটা। তো ওই লাইনটা আসলে মুখস্থ রাখা যাবে না, মুখস্থ করে মাথার মেধাটাকে নষ্ট করা হবে না, আমাদেরকে বুঝে করতে হবে। এই জন্যই আয়নিক সমীকরণ যেটা এটা তোমাকে এক লাইনে লেখার অভ্যাস করতে হবে। হ্যাঁ, তুমি হাজারি বইয়ে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, হাজারি বইয়ে আয়নিক সমীকরণটা সরাসরি দেওয়া আছে, তোমরা ওটা দেখে ম্যাথ করে প্র্যাকটিস করার একটা চেষ্টা করো। আমি আগামী ক্লাসে ম্যাথ শুরু করব জারণ বিজারণ রিলেটেড, অর্থাৎ এই সমতাকরণটা দেখায় সেটা এই সমতাকরণ দেখানোর পরে আমি জারণ বিজারণ যে ম্যাথগুলি আছে ওই ম্যাথগুলি করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই